প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের সাজেশন নিয়ে আসলাম। পরিভাষার সাজেশন কিন্তু এখানে নেই, সেটা আগেই দেওয়া হয়েছে। আশা করি তোমাদের চোখে পড়েছে এবং সেখান থেকে সর্বোচ্চ কমন আশা করা যায়। তো আমরা দিনলিপি থেকে শুরু করি। ৮ নম্বরে থাকে সাধারণত দিনলিপি আর অভিজ্ঞতা থেকে যে কোনো একটা, আর এটার সাথে অথবা দিয়ে থাকবে ভাষণ অথবা প্রতিবেদন। তো দিনলিপি থেকে আমরা যে বিষয়গুলো শিখবো অবশ্যই, সেটা হচ্ছে কলেজের প্রথম দিন বা শেষ দিনের দিনলিপি, অথবা পহেলা বৈশাখ বা বসন্ত বরণ বা কোনো একটা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের একটা দিনলিপি। একটা প্রাকৃতিক বিষয়ে থাকতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সম্পর্কে একটা দিনলিপি, যেমন বর্ষণ মুখর দিন বা সন্ধ্যা। আবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি, কিংবা তোমার কলেজে ২১শে ফেব্রুয়ারি বা এখানেও কিন্তু বিভিন্ন জাতীয় দিবস থাকতে পারে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে, বিষয় যাই থাকুক, কলেজের প্রথম দিন, শেষ দিন, বসন্ত বরণ বা বর্ষণ মুখর সন্ধ্যা যাই থাকুক, তোমাকে কিন্তু ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে যে দিনলিপির ফরম্যাটটা কি। দিনলিপিতে আমাকে কি কি লিখতে হবে, তারিখ কোথায় লিখতে হবে, বা দিনলিপিতে কোনো শিরোনাম লিখতে হবে কি হবে না, বা খাম লিখতে হয় কি হয় না, নিজের নাম লিখতে হয় কি হয় না, এইগুলো হচ্ছে ফরম্যাট। এইগুলোর উপরেই কিন্তু দিনলিপি বা অভিজ্ঞতা বা ভাষণ সবগুলোর নাম্বার আসলে তোমার ওই ফরম্যাটটার উপরে নির্ভর করে। তো এইসব বিষয়ে অনেক ভিডিও আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারবে। আজকে শুধু আমরা সাজেশনটাই আলোচনা করছি। তো দিনলিপি যদি না আসে, সেক্ষেত্রে অভিজ্ঞতা আসতে পারে। সাধারণত গত কয়েক বছর অভিজ্ঞতা থেকে কোনো প্রশ্ন আসে নাই, তবে এবার যেহেতু তোমাদের সিলেবাসটা একটু সংক্ষিপ্ত থেকে বের করার চেষ্টা করেছে, তো এই কারণে অভিজ্ঞতাটা একটু শিখে রাখতে হবে। গ্রাম্য মেলা দেখার অভিজ্ঞতা আসতে পারে, কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, একটি শীতের সকাল বা বৃষ্টিস্নাত দিনের অভিজ্ঞতা। এইরকম কিছু অভিজ্ঞতা খুবই কমন কিছু থেকে থাকে সাধারণত। তো এটার সাথে অথবা দিয়ে আসবে হচ্ছে ভাষণ অথবা প্রতিবেদন। তো ভাষণও গত কয়েক বছর আসে নাই, এবছর কিন্তু আসতে পারে। কাজে তোমাদের অবশ্যই শিখে রাখতে হবে যে ভাষণ কিভাবে লেখে। আর ভাষণের ক্ষেত্রে এই যে এই তিনটা, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি, অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, এই তিনটা শিখলেই হবে। তবে প্রতিবেদনটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত এই ৮ নম্বরে প্রতিবেদন একটা থাকবেই। তো সেক্ষেত্রে আমরা প্রতিবেদনটা একটু বেশি সময় দিব। এবং কি কি প্রতিবেদন করব দেখো: খাদ্যে ভেজাল, তার প্রতিকার, আবার হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, যানজট এক ভয়াবহ সমস্যা। এই রকম আমাদের আরো কিছু প্রতিবেদন আছে, যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন আসতে পারে। আবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কলেজের, সেরকমও কিন্তু একটা প্রতিবেদন আসতে পারে। আবার কলেজের লাইব্রেরি, ছাত্রাবাস, এগুলোও প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকে আসতে পারে। প্রতিবেদনের পরে ৯ নম্বরে থাকবে হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল। তো ইমেইলেও থাকতে পারে, আবার খুদে বার্তাও থাকতে পারে বা মেসেজ থাকতে পারে। তো ইমেইলের ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো খুব গুরুত্ব দিব। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল, আবার হচ্ছে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কোনো বন্ধুর জন্য রক্ত চেয়ে, বা কলেজে অনুষ্ঠিত কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তি বরাবর একটি ইমেইল তৈরি করো। এই ইমেইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা শিখে রাখবে। আবার বাংলাদেশের একটা প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রামের একটা সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটা মেইল পাঠানো লাগতে পারে। আবার সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে, আবার এরকম থাকতে পারে যে সম্প্রতি যাওয়া কোনো বই মেলা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে বন্ধুকে একটি ইমেইল পাঠাও। তো আবারও বলছি, ইমেইলের ক্ষেত্রেও কিন্তু ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। তুমি মেইল অ্যাড্রেসটা ঠিকঠাক লিখছো কিনা, বা সিসি লিখতে হয় যেখানে সেখানে লিখছো কিনা, আবার সাবজেক্ট ঠিক মতো লিখছো কিনা, এগুলোর উপরেই আসলে ইমেইলের নম্বর নির্ভর করে। তো এই বিষয়গুলো আসলে খুবই গৌণ বিষয়, এগুলোর চেয়ে ফরম্যাটটা খুব জরুরি। আর খুদে বার্তার ক্ষেত্রেও আসলে মুখস্থ করার বা এটা কিন্তু তেমন জটিল কোনো বিষয় না। জাস্ট তোমাকে জানতে হবে যে খুদে বার্তা ছোট করেই লিখতে হবে, কি কি লিখতে হবে, সেন্ডার রিসিভার এগুলো কোথায় ঠিকঠাক লিখতে হয়, এগুলো জানলেই খুদে বার্তা যাই আসুক, এখানে তারপরে তিনটা উল্লেখ করেছি, যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে, শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষককে। তো এইভাবে এইগুলো শিখবে। তো ৯ নম্বরে খুদে বার্তা অথবা ইমেইলের সাথে আরেকটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে
আবেদনপত্র। এই ক্ষেত্রে আবেদনপত্রের জন্য একটা আবেদনপত্র খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোনো একটা অফিস। এখানে যদিও মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য উল্লেখ করেছি। এটা যেকোনো অফিস হতে পারে, ম্যানেজার পদ হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? একটা দরখাস্ত লিখতে হয় নিজের যোগ্যতার বিবরণ দিয়ে। অর্থাৎ সোজা কথায় চাকরির জন্য একটা আবেদনপত্র লিখতে হয়। সেখানে এই যে জীবন বৃত্তান্ত বা বায়োডাটা উল্লেখ করতে হয়। এই যে আবেদনপত্রটা, এই আবেদনপত্রটা খুব ভালো করে শিখতে হবে। সাধারণত আবেদনপত্র আসলে এটাই আসে। এছাড়াও যেটা আসতে পারে সেটা হচ্ছে অধ্যক্ষের কাছে কোনো একটা আবেদনপত্র, কোনো কিছু একটা চেয়ে আবেদনপত্র। কলেজের জন্য, ব্যক্তিগত কোনো বিষয় কিন্তু না। কলেজের জন্য কিছু চেয়ে আবেদন হতে পারে। যেমন বিজ্ঞান ক্লাব বা লাইব্রেরি হতে পারে। এরকম কোনো বিষয় চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন লিখতে হবে। তবে এই যে আবেদনপত্রে জীবন বৃত্তান্ত আছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ১০ নম্বরে থাকবে সারাংশ, সারমর্ম এবং এর সাথে অথবা দিয়ে ভাব সম্প্রসারণ থাকবে। তো সারাংশ এবং সারমর্মে সাধারণত কোনো সাজেশন না দেওয়াই ভালো। তারপরও আমি এখানে অল্প কিছু উল্লেখ করেছি তোমাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এগুলো অবশ্যই শেখা উচিত। তবে সারাংশ আর সারমর্মের ক্ষেত্রে তোমাকে আসলে খুব সংক্ষেপে মূল ভাবটা যে লিখতে হয় কিভাবে এইটাই তোমাকে বুঝে উপস্থাপন করতে হবে। সারাংশ কিংবা সারমর্ম মুখস্থ লিখে মোটামুটি নাম্বার পাওয়া যায়। তবে যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু আসলে নিজে থেকে লেখে এবং শিক্ষক তো বুঝতে পারে যে কারা নিজে থেকে লিখছে। তো ওটাতেই আসলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায়। কাজেই আমার পরামর্শ থাকবে তোমরা প্র্যাকটিস করবে যে একটা বড় অনুচ্ছেদকে তোমরা ২টা বা ৩টা বাক্যে লিখতে পারো কিনা, পুরো মূল ভাবটাকে সেখানে প্রকাশ করতে পারো কিনা। তারপরও এই যার ভিত্তি পচে গেছে বা সময় ও স্রোত কারো অপেক্ষায় থাকে না, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে আছে, এইগুলো কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। এই কারণেই আমি এগুলো উল্লেখ করেছি। আর আমার কাছে সারাংশের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয় যে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের কিছু প্রবন্ধ থাকে, যেমন ধরো সাহিত্যে খেলা আছে, জীবন ও বৃক্ষ আছে, তারপর যৌবনের গান, মানব কল্যাণ। এই প্রবন্ধগুলোর মূল ভাবটা একটু দেখে নিও, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে সারাংশের ক্ষেত্রে। সারমর্মের ক্ষেত্রে তো বুঝতেই পারো যে কিছু কবিতা আসে খুবই বিখ্যাত যে কবিতাগুলো সেগুলোই আসে। তো যাই হোক, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমার খুব পছন্দের ভাব সম্প্রসারণ এগুলো, যে প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার শুধু তাহারই, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে। তারপর এই ভাব সম্প্রসারণ গুলো যদি শেখো, অনেক ভাব সম্প্রসারণ কিন্তু তোমরা লিখতে পারবে। কাজেই এগুলো অবশ্যই শিখবে। এই যে ৮টা আছে এখানে, ৮টার একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না। একবার হলেও যাতে বইটা তুমি দেখো এবং এই প্রতিটা বাক্যের মূল ভাব বা প্রতিটা বাক্যের বিষয়বস্তুটা যাতে তুমি ধারণ করতে পারো, তাহলে যেকোনো ভাব সম্প্রসারণই কিন্তু লিখতে পারবে। ১১ নম্বরে থাকবে হচ্ছে সংলাপ লিখন অথবা খুদে গল্প রচনা। তো সংলাপ লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো একটু মন দিয়ে পড়বো, সংলাপের ক্ষেত্রে সাধারণত তোমাদের কোনো অসুবিধা হয় না। তবে একটু সুন্দর করে গুছিয়ে ভাষাটা সুন্দর হতে হয় আরকি। তো যে বিষয়গুলো সংলাপের ক্ষেত্রে বারবার রিপিট হয়ে থাকে সেগুলো হচ্ছে নববর্ষ উদযাপন উপলক্ষে ২ বন্ধুর সংলাপ, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ২ বন্ধুর সংলাপ, বই পড়ার গুরুত্ব নিয়ে, আবার সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে ২ বন্ধুর মধ্যে সংলাপ হতে পারে। ফেসবুকের সুফল কুফল অথবা মোবাইল ফোনের সুফল কুফল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার করে পরীক্ষায় আসে গত কয়েক বছর ধরে। এই ফেসবুক বা আম ইন্টারনেট বা মোবাইল ফোনের সুফল কুফল নিয়ে সংলাপ হতে পারে, ইমেইল হতে পারে। এগুলো তোমরা অবশ্যই দেখেছো এর মধ্যে এবং আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের এগুলো নিয়ে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ২৪ গণ অভ্যুত্থান নিয়ে ২ বন্ধুর মধ্যে সংলাপ। ক্ষুদে গল্প রচনার ক্ষেত্রেও কিন্তু তুমি নিজে থেকে গল্প লিখতে পারো কিনা এই প্রতিভাটাই আসলে জানতে চাওয়া হয়, বুঝতে চাওয়া হয় যে এটা তোমার নিজের লেখা কিনা। তো সাধারণত এটা খুবই কম হয়ে থাকে। তোমরা মুখস্থ কিছু গল্প লেখো বই থেকে পড়ে, পড়ে। আ তো সেক্ষেত্রে হয়তো খুব বেশি নাম্বার না পাওয়া গেলেও একেবারে মন্দ পাওয়া যায় না। মোটামুটি ৭, ৮ ভালো গল্প হলে, সুন্দর ভাষা হলে সেটা পাওয়া যায়।
তো সেক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হচ্ছে মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম বা মানুষ মানুষের জন্য। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে ক্ষুদে গল্প রচনার ক্ষেত্রে কিন্তু শিরোনামটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত শিরোনামটা তোমাদের নিজেদের লিখতে হয়। অর্থাৎ একটা অনুচ্ছেদ থাকে অথবা কোনো একটা বিষয় নিয়ে তোমাকে গল্প লিখতে হয়। সেক্ষেত্রে গল্পের নামটা তোমাকে নিজে থেকে দিতে হয়। তো আমি এখানে গল্পের নাম দিয়েছি কারণ তোমরা যাতে এই যে ধৈর্যের ফল বা ইচ্ছাশক্তি এইরকম শিরোনামে গল্প লিখতে পারো। সবশেষে আছে হচ্ছে প্রবন্ধ নিবন্ধন বা আমরা সোজা কথায় যাকে রচনা বলি। তো এইসব ক্ষেত্রে তোমরা তো এর মধ্যে অবশ্যই বুঝে গেছো যে আমাদের ৪-৫ টা ক্রাইটেরিয়া থাকে। যেমন ধরো দেশপ্রেম থেকে একটা থাকবে, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা থাকবে, তারপরে বাংলাদেশের উন্নয়ন বা অর্থনীতি থেকে একটা থাকতে পারে, আবার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা থাকতে পারে। তো এই সকল ক্রাইটেরিয়া বিচার করে এখানে ২২টা রচনা আছে। এই ২২টা রচনা তোমরা অবশ্যই শিখবে। বাংলাদেশের পোশাক শিল্প বা পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ ২টা রচনা। সবসময় কিন্তু একটা না একটা আসেই। আর এই যে পোশাক শিল্প, পর্যটন শিল্প বা অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা এরকম কিছু বিষয় থাকে, এইগুলোতে কিন্তু প্রচুর তথ্য উপস্থাপন করতে হয়। যেমন পোশাক শিল্পে বাংলাদেশের কিরকম ইনকাম হচ্ছে বা ইনভেস্ট করছে কি পরিমাণ অন্য দেশ, এইরকম তথ্যগুলো কিন্তু দিতে হয় এই রচনাগুলোর ক্ষেত্রে। এবার নাম্বারও কিন্তু বেশি পাওয়া যায়। আবার বিজ্ঞান প্রযুক্তি থেকে যে আহ, প্রবন্ধগুলো আসবে সেসব ক্ষেত্রে তোমরা তো জানো নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে রচনাটা আছে, এইটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটা অবশ্যই শিখে রাখবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আধুনিক বাংলাদেশ বা কৃষি ক্ষেত্রে বিজ্ঞান বা অনলাইন শিক্ষা কার্যক্রম, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানে প্রাসঙ্গিক যেগুলো বর্তমান সময়ের সাথে, সেগুলোই আসলে বেশি গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে রচনার সাজেশন এবং সমস্ত নির্মিতির সাজেশন ছিল। আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। সেইটা চিন্তা করেই কিন্তু আসলে এত কিছু করা। তো ভালো থেকো। এই সাজেশন গুলো যদি তোমাদের কাজে লাগে এবং তোমরা পরীক্ষায় একটু ভালো করো সেক্ষেত্রেই আমি সার্থক। সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।